নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করব 5টার পাঞ্চ। আর আজকে আমাদের নজর যেদিকে থাকবে, খুব গুরুত্বপূর্ণ টপিক, ওবিসি মামলা। আপনারা জানেন যে ওবিসি মামলার জটে ইতিমধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, নিয়োগ থেকে ভর্তি সবই আটকে রয়েছে। শহরের রাজপথে এ নিয়ে প্রতিবাদ চলছে চাকরি প্রার্থীদের। তারা বলছেন যে ওবিসি মামলার জটে আটকে রয়েছে। কিন্তু প্রশ্ন যে ওবিসি জট, এটাকে শুধুমাত্র একটা কৃত্রিম জট, নিজে থেকেই তৈরি হওয়া জট, নাকি এই জটের পেছনে রয়েছে সূক্ষ্ম রাজনীতি? এই জটে জড়িয়ে রয়েছে ধর্মীয় সমীকরণ। এই জট কৃত্রিমভাবে তৈরি করা। ঠিক কি কারণে এই পরিস্থিতি? চলুন ইতিহাসের সরণিবে আমাদের একটু পেছনে যেতে হবে। আর সেজন্যই আপনাদের দেখাতে হবে 1980 সাল থেকে চলে আসা সেই ওবিসি নিয়ে বারবার বিতর্ক, এবং সেই বিতর্কের জেরে এখন কার্যত এই জট ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেখানে নিয়োগ থেকে শুরু করে সবই আটকে আছে ওবিসি জটে। দেখুন, কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না, মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না। এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। 2024 সালে ঠিক লোকসভা ভোটের আগে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। মুখ্যমন্ত্রী এর জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু কেন হাইকোর্ট বাতিল করল রাজ্যের জারি করা ওবিসি শংসাপত্রগুলি? এর জন্য ফিরে যেতে হবে 1979 সালে। তখন ক্ষমতায় বামেরা। ওবিসি সম্প্রদায়কে আলাদা ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হয় 80-র দশকে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই মন্ডল কমিশন গঠন করেন। রিপোর্টে বলা হয় দেশের 52% জনসংখ্যাই অনগ্রসর। রিপোর্ট অনুযায়ী 2006-এ ওবিসিদের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করা হয়। 2010 সালে বাম আমলে এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়। সেখানে 41টি মুসলিম সম্প্রদায় সহ মোট 42টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়। এরপর রাজ্যে 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। তৃণমূল 77টি শ্রেণীকে ওবিসি তালিকায় যোগ করে বলে অভিযোগ। এর মধ্যে 75টি ছিল মুসলিম সম্প্রদায়। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। মুসলিমদের পিছিয়ে থাকার প্রমাণ হিসেবে 2006 সালের সাচার কমিটির রিপোর্টকে ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। আদালত এই রিপোর্টের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আদালত বলে, ওবিসি শংসাপত্র জারি করার ক্ষেত্রে অনগ্রসর জাতি সংরক্ষণ আইন মানা হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গে ওবিসিরা দুই ভাগে বিভক্ত, ওবিসি এ ও ওবিসি বি। কিভাবে তৈরি হলো এই ক্যাটাগরি? ওবিসি এ ক্যাটাগরি তৈরি করে গিয়েছিল বাম সরকার। মমতার সরকার ক্ষমতায় এসে ওবিসি এ, ওবিসি বি মিলিয়ে আরও 37টি শ্রেণীকে তালিকাভুক্ত করে, যার মধ্যে 35টি মুসলিম জাতিগোষ্ঠী। এই আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন হাইকোর্টের নির্দেশে আগে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করা হয়েছিল। কিন্তু এখন কমিশনের সুপারিশের ভিত্তিতে পুনরায় সেই 17% সংরক্ষণ চালু করা হচ্ছে। এই সংরক্ষণ কোনোভাবেই ধর্মের ভিত্তিতে নয়, বরং মন্ডল কমিশনের নির্ধারিত বেঞ্চমার্কের ভিত্তিতে। রাজ্য সরকারের নির্ধারিত সুনির্দিষ্ট সমীক্ষার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যে 140টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে 49টি সম্প্রদায় এ ক্যাটাগরিতে এবং 91টি সম্প্রদায় বি ক্যাটাগরিতে। দুটি ক্যাটাগরি মিলিয়ে 61টি শ্রেণী রয়েছে যারা হিন্দু, 79টি শ্রেণী সংখ্যালঘু। আরও 50টি সম্প্রদায়ের উপর সমীক্ষা চলছে। রিপোর্ট পাওয়ার পর তাদের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা। প্রসূনবাবু, আপনাকে স্বাগত জানাই। আমি প্রথমে প্রসূনবাবু আপনার কাছে এটা জানতে চাইবো যে ওবিসি নিয়ে যে জট তৈরি হয়েছে, আমাদের প্রতিবেদনে আমরা দেখালাম যে এটার মূলত সূত্রপাত 1980 সাল থেকে। মন্ডল কমিশনের রিপোর্ট, তারপর সাচার কমিটির রিপোর্ট ইত্যাদি ইত্যাদি। তার প্রেক্ষাপটে যখন বাম সরকার তারা ক্ষমতা থেকে চলে গেলেন, তারপর সেই রিপোর্টের ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাচার কমিটির রিপোর্টকে বেস করে তিনি নতুন করে
যে সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলেন, মোট সংখ্যা যেটা দাঁড়িয়েছে সর্বশেষ 141টি। এখন প্রসঙ্গ হচ্ছে রাজ্যের বিরোধী দল তারা বারবার অভিযোগ তুলেছেন যে সেখানে কোথাও সংখ্যালঘুদের মানে মুসলিমদেরকে তোষণের কারণে এই ধরনের তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওবিসি তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে। এই যে অভিযোগটা ছিল তাতে মূল বেস ছিল এটাই যে নতুন করে রাজ্য সরকার কোনো সমীক্ষা না করে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেয় বাম আমলের তথ্যকে ভিত্তি করে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই রাজ্যের যারা বিরোধী দল, একটা ইরেসপন্সিবল পলিটিক্যাল পার্টি যেখানে বিজেপি পি স্ট্যান্ডস ফর পোলারাইজেশন, তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্সিবল কমেন্ট তো আশা করি না। ইরেসপন্সিবল কমেন্ট, কোনো একটা কিছু বলে মানুষকে ভড়কে দেওয়ার একটা চেষ্টা, বিভ্রান্ত করার একটা চেষ্টা, এটা তারা বরাবরই করে আসে। সুতরাং তাদের মতামতের থেকে বেশি জরুরি হচ্ছে বুঝে নেওয়া যে রাজ্য সরকারের পদক্ষেপগুলো ঠিক কী কী ছিল। আমরা একটা ইনক্লুসিভ সিস্টেমে বিশ্বাস করি। আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে নিয়ে আসাটা হচ্ছে ভারতীয় সংবিধানের স্পিরিট। সেই স্পিরিটটাকে যখন বজায় রাখা হয়, তার জন্য আপনিও দেখালেন যে বিধানসভাতে এ নিয়ে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছি, কোনো কিছু লুকিয়ে করা হয়নি। বিধানসভায় আলোচনার ক্ষেত্র ছিল, বিধানসভা আলোচনার স্কোপ ছিল, সেখানে আলোচনা করতে পারে না বিজেপি। কি করলো? যখন হাইকোর্টে মে মাসে এটার উপরে একটা স্টে দিল হাইকোর্ট, তখন বিজেপির নেতারা বলছেন লাড্ডু বিলি করব। আপনি ভাবুন যে পিছিয়ে পড়া মানুষের এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তার উপরে একটা জুডিশিয়াল অর্ডার হয়েছে। জুডিশিয়াল অর্ডার, সেটা কারোর ভালো লাগুক বা না লাগুক, হয়তো সেটা আমাদের প্রত্যেককে অবজার্ভ করতে হয়, তার একটা প্রপার ফোরাম। কিন্তু প্রসঙ্গবাবু, এই অভিযোগটাকে অস্বীকার করবেন কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 77টা নতুন মানে যোগ করালেন ওবিসি ক্যাটাগরির মধ্যে, সম্ভবত ওবিসি বি ক্যাটাগরির মধ্যে, সেই ওবিসি বি ক্যাটাগরির মধ্যে 75টি সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়, তার মধ্যে সম্ভবত একটি ছিল হিন্দু সম্প্রদায়। তারা বলছেন যে এটা সম্পূর্ণ আপিসমেন্ট পলিটিক্স। এই জায়গায় দাঁড়িয়ে তো হাইকোর্টকে আমরা বলতে শুনেছি যে হাইকোর্ট বলেছে যে যে ক্যাটাগরির ওপর ভিত্তি করে কোনো সমীক্ষা না করে বামেরা যেভাবে ওটাকে করেছিল সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ছিল, অসাংবিধানিক ছিল, সেটা ঠিক ছিল না। তাহলে কিভাবে তার উপর বেস করে আপনারা বলছেন যে এটা সঠিকভাবেই করা হয়েছিল এবং সঠিক হয়েছে এবং নতুন করে আপনারা তার সেই সমীক্ষার পথে যাচ্ছেন? আমরা বলছি যে আমাদের পদ্ধতি একেবারে সঠিক ছিল। এই কারণে আমরা বলছি, আপনি রিকলেক্ট করতে পারবেন যে হাইকোর্ট যখন প্রথম স্টে দেয়, তারপরে তারা কি বলেছিল, একটা ফ্রেশ সার্ভে করতে বলেছিল। রাইট। আমরা কিন্তু ফ্রেশ সার্ভে করেছি। ফ্রেশ সার্ভে করার সময় তার প্রত্যেকটা প্যারামিটার্স, সোশ্যাল ইকোনমিক প্যারামিটার্সকে ধরে ধরে সার্ভে করা হয়েছে। দেখুন, সার্ভেতে পিছিয়ে পড়া মানুষকে আমরা আইডেন্টিফাই করতে গেছি, তার ধর্মবাস্তে আমরা যাইনি। সেখানে যদি কোনো একটি সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের মানুষই হন, তিনি ওই প্যারামিটারসগুলোকে ফুলফিল করেন, তাহলে প্রসন্নবাবু এই কথাও তো উঠে আসবে, আপনারা বারবার বলেছেন এই ওবিসি সূত্র ধরেই তাহলে আলোচনায় উঠে আসবে যে শুধুমাত্র সংখ্যালঘু বলতে আরো অন্যান্য সম্প্রদায় আছে, শুধু মুসলিম সম্প্রদায় কেন? তাহলে এক্ষেত্রে আপনারা যে বারবার কথা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের আপনারা উন্নয়ন করতে পেরেছেন, যদি তাদের আর্থসামাজিক উন্নয়ন আপনারা করে থাকেন তাহলে সেই ক্যাটাগরিতে তো একটা দুটো ক্যাটাগরি কমে যাওয়ার কথা, যদি সার্বিক উন্নয়ন করে থাকেন, আর্থিক সামগ্রিক উন্নয়ন যদি করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একইভাবে সংখ্যাটা একই উঠে আসছে। সামগ্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়, সেটা মাইনরিটি যতগুলো সম্প্রদায় আছেন, প্রত্যেকেরই ওভারঅল ডেভেলপমেন্ট হয়েছে। এবার আপনি জানেন যে এটা একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেস আপনি যদি খেয়াল করেন, অনারেবল সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টের স্টেটা নিয়ে কথা বলছিল, তখন একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দিয়েছে যে ইন্দিরা সনি জাজমেন্ট 1992 সেটা খুব স্পষ্ট করেছে যে এটা অ্যাবসলিউটলি এক্সক্লুসিভলি একটা এক্সিকিউটিভ ডোমেন। এই যে বেছে নেওয়ার প্রক্রিয়া, যে কোন কোন শ্রেণী অনগ্রসর, এক্সিকিউটিভ তো আরবিট্রারিলি কাজ করে না। একজন অফিসার যখন কাজ করছেন তখন তাকে একটা রিজেন্ট অর্ডার দিতে হয়। সেই রিজেন্ট অর্ডারটা আমরা কিন্তু বিধানসভায় দেখিয়েছি, সমস্ত কিছু ট্রান্সপারেন্ট ছিল। তার জন্যই সুপ্রিম কোর্ট বলেছে প্রাইমা ফেসি হাইকোর্টের অর্ডারকে ফল্টি মনে হচ্ছে। দুই, ইন্দিরা সনি জাজমেন্টকে ফলো করেই স্টেট এটা করেছে, কোথাও কোনো ভায়োলেশন হয়নি। হাউএভার এটা একটা ফুল স্কেল হিয়ারিং হবে, আমরা
চেষ্টা করছে এক্সপিডাইট করার। আপনারা আবার সুপ্রিম কোর্টে গেছেন এবং যেটা আজকেও আমরা দেখলাম শহরের রাজপথে প্রতিবাদ, টেট উত্তীর্ণদের প্রতিবাদ। তারা বলছেন যে এই ওবিসির জটে পড়ে তাদের নিয়োগ হচ্ছে না, কোথাও ভর্তি হচ্ছে না, জয়েন্টের কাউন্সেলিং আটকে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এর জন্য সরাসরি প্রভাবিত। আপনি কি বলছেন যে এটা, এই যে রায়টা সামনে এসেছে বা এই যে বিজেপি বা সিপিএম এর বিভিন্ন রকম প্রতিবাদ আপনারা দেখছেন, এটা শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা? সম্পূর্ণভাবেই বিরোধীদের চক্রান্ত। রাজ্য সুষ্ঠুভাবে চলছে, সেটা ওদের পছন্দ হচ্ছে না। খুব কিছু ইয়াং মাইন্ডস, তাদেরকে কোনো ব্যাপারে বিভ্রান্ত করা। দেখুন, আমাদের তো সদিচ্ছার অভাব এই কারণেই ছিল না। আপনি যদি খেয়াল করেন যে হাইকোর্টের প্রথম স্টের পর আমরা তো কিছু বলিনি। আমাদের বলা হয়েছিল, মানে গভর্নমেন্টকে বলা হয়েছিল ফ্রেশ সার্ভে করতে। আমরা কুইকলি ফ্রেশ সার্ভে করেছি। কিন্তু নিয়োগও করতে বলেছিল 61টা যে প্রথমে ছিল ওবিসি এ ক্যাটাগরিতে, যে 61টা সম্প্রদায় ছিল, তাদেরকে নিয়ে ফ্রেশ রিক্রুটমেন্টের কথাও বলা হয়েছিল। যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং রয়েছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রাথমিক অবজারভেশনকে প্রাইমা ফেসি এরনিয়াস মনে করছে, আমরা মনে করি যাতে কারোর প্রতি অন্যায় না হয়। কোনো কিছু ইনহেস্ট করতে গিয়ে যদি কারোর প্রতি একটা অন্যায় হয়, যদি আজকে আপনি একজন অ্যাসপিরেন্ট হতেন এবং আপনি সঠিকভাবেই হয়তো সেই ক্যাটাগরিতে আসার যোগ্য, কিন্তু শুধুমাত্র আমরা তাড়াহুড়ো করতে গেলাম এবং একটা প্রাইমা ফেসি এরনিয়াস অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে একজন সত্যিকারের অনগ্রসর মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলেন, সেটাকে আরো বড় অপরাধ হতো না? ফলে আমরা ওয়েট করছি যে, আমরা বলেছি সুপ্রিম কোর্টে দ্রুত হিয়ারিং হোক। সরকার সংবেদনশীল, সহানুভূতিশীল এবং সচেষ্ট, আমরা রেসপন্সিবল। আমরা বারবার চেষ্টা করছি যে কোর্টে বারবার বিভিন্ন ইস্যুতে, যে কোনো ইস্যু হলেই বাম এবং বিজেপির একটাই কাজ হচ্ছে, ডেমোক্রেটিক্যালি আমাদের সাথে পারে না, জনসমর্থনে পারে না, চেষ্টা করে কোনো জায়গাতে একটা এমন স্টাম্বলিং ব্লক তৈরি করো, একটা প্রতিবন্ধকতা তৈরি করো, যাতে মানুষের কোনো একটা জায়গায় অ্যাজিটেশন করার একটা প্রবণতা আসে। এটা চলবে না। মানুষ জানে, লার্জার সেকশন পিপল জানে যে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে সচেষ্ট আছে। পুরো পদ্ধতি স্বচ্ছভাবে করা হয়েছে। যেখানে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, এটা একটা ইনকামবেন্ট ইনহারেন্ট রেসপন্সিবিলিটি বলুন বা একটা মরাল রেসপন্সিবিলিটি, যে সুপ্রিম কোর্টের একটা ফাইনাল জাজমেন্টের আগে আপনি যে কাউকে ডিপ্রাইভ করেন, সেটা কিন্তু সে তার একটা বছর গেল, সেইটা কিন্তু আরো বড় হার্ম হতো। হাউএভার আমরা খুবই সচেষ্ট যাতে এক্সপিডাইট করে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, কাউকে বঞ্চিত না করে এটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া। আপনারা কি চাইছেন যে বিধানসভা ভোটের আগের একটা সুষ্ঠু সমাধান আসুক? আমাদের কাছে ভোট এবং উন্নয়ন এই দুটোর মধ্যে, বিশ্বাস করুন, আমরা মনে করি যে উন্নয়নটা আমাদের দায়িত্ব। ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। ভোট আসবে, ভোটে আমরা জিতবো, মানুষ আমাদের আশীর্বাদ করেন, তার জন্য আমরা জিতি। তার জন্য ভোট কবে আসবে না আসবে, তার জন্য আমাদের উন্নয়নের প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত হয় না। এটা যদি এবছর, সামনের বছর ভোট নাও থাকতো, আরো 2 বছর পরেও ভোট থাকতো, আমাদের সচেষ্ট হওয়ার একই রকম ব্যাপার ছিল। আমাদের সরকার মনে করে, কন্যাশ্রী কোন ভোটের দিকে তাকে করেছিলাম আমরা? কোনো ভোট দেখিনি। কোনো কন্যাশ্রী করা হয়েছিল, ইউনেস্কো তাকে বললো হ্যাঁ এটা খুব ভালো একটাই হয়েছে। যখন করা হলো তখন একটা চিমটি কাটার প্রবণতা, সব বিষয়ে লাড্ডু খাবো। একদিকে প্রধানমন্ত্রী বলছেন সবকে সাথ সবকে বিকাশ, ভেঙে ভেঙে, এদিকে রাজ্যের নেতারা সেটা বিশ্বাস করেন না। এখন বিজেপি কোন লাইনটা ধরেছে বুঝতে পারছি না। ওরা কি প্রধানমন্ত্রীর লাইনে চলে না নিজেদের বেঙ্গল লাইনে চলছে, বোঝা যাচ্ছে না। আমরা বলছি ওদের কথা থাক, অপ্রয়োজনীয়, একেবারে অগুরুত্বহীন একটা কথাবার্তা, যার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নেই, সেই সব কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত বেশি দিন করা যাবে না। কিন্তু প্রসূনবাবু, আমরা যখন শহরের রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ দেখছি, তখন তো সেই প্রতিবাদ বিক্ষোভ সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যেমন আজকেও আমরা যে প্রতিবাদ বিক্ষোভ দেখলাম, তারা বলছেন ওবিসি তালিকায় যে জট বা জটিলতা, তার জন্য তাদের নিয়োগ আটকে যাচ্ছে। এখন এর জন্য না আপনারা এখন বামেদের দোষারোপ করতে পারছেন, না আপনারা বিজেপিকে দোষারোপ করতে পারছেন, কারণ এর রায় এসেছে হাইকোর্ট থেকে, এখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। কিন্তু আপনারা কাঠগড়ায় কাকে দাঁড় করাবেন? কারণ সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা রাজ্যের সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমরা বলছি যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে বিজেপি, দ্য পার্টি ফর পোলারাইজেশন, এবং মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া সিপিএম, যাদের মাটিতে কোনো অস্তিত্ব নেই, যারা চেষ্টা করে যে আদালতকে কোনোভাবে ব্যবহার করে কোনো একটা রায় বের করে মানুষকে একটা খেপিয়ে তোলার রাজনীতি।
এই যে একটা পলিসি যে যখন একটা নির্বাচিত সরকার রেসপন্সিবলি কাজ করছে, তারা ইনক্লুসিভ ভাবে কাজ করার চেষ্টা করছে, সবকিছু সুষ্ঠুভাবে চলছে, তখন ভোটের পলিটিক্সটা ওরা করছে, মানুষকে খেপিয়ে তুলে রাজপথে নামিয়ে। দেখুন, আমরা সবসময় বলি যে আমরা প্রত্যেকটা আন্দোলনকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে হ্যান্ডেল করেছি, আমাদের বুঝিয়েছি। অনেকেই বুঝেছেন, আরো তারা বুঝবেন। প্রত্যেককে তো আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট ভেঙে ভেঙে বোঝাতে পারবেন না। সুপ্রিম কোর্ট যে বলেছে যে হাইকোর্টের রায়টা প্রাইমা ফেসি এরনিয়াস, আপনি কি এটা প্রত্যেক মানুষের ডাউন দ্য লাইন পার্কুলেট করাতে পারবেন? বুঝতে একটু সময় লাগবে, সবাই বুঝবেন, বুঝতে একটু সময় লাগবে, একটু সময় দিন। মানুষ বুঝবেন যে এই যে আপনি যেটাকে সকল প্রতিবাদ বলছেন, এটা বাম বিজেপির চক্রান্ত। বাম এবং বিজেপি এখন রামে বামে মিলেমিশে এক হয়ে গেছে, যাহাই রাম তাহাই বাম। কিন্তু ভুক্তভোগী তো সাধারণ মানুষ, কত জায়গায় নিয়োগ আটকে আছে রাজ্য সরকারের, কত জায়গায় ভর্তি জয়েন্ট এন্ট্রান্স এর মতো পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। তাহলে কি ভয়ঙ্কর যে আমরাই সব থেকে বড় স্টেক হোল্ডার, মাথা ব্যথাটা আমাদেরই সব থেকে বেশি। রাজ্য সরকার তাদের দায় এবং দায়বদ্ধতা আছে যে পদ্ধতিটাকে নিখুঁতভাবে কাউকে বঞ্চিত না করে দ্রুত সেটাকে সমাধান করার। যারা বাইরে থেকে নন স্টেট অ্যাক্টরস যাকে বলা হয় খেলছে, বিজেপি এবং বাম, এদের কাজ হচ্ছে আগুনটা লাগিয়ে দাও কোনোভাবে, আগুনটা লাগিয়ে দিয়ে বাইরে থেকে অট্টহাস্য করা, লাড্ডু বিলি করো। এই যে পলিটিক্সটা, যে লোক খ্যাপানো রাজনীতি বেশি দিন চলে না ডেফিনেটলি। কারণ আমরা তো বলছি যে যখনই মানুষকে এরকম ভাবে খেপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, আমরা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, আজকে আমিও বলছি এখানে যে আমাদের দুটো খুব ক্লিয়ার পার্সপেক্টিভ থাকে। একটা হচ্ছে যাতে কেউ বঞ্চিত না হয়, দুই সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টটা যাতে দ্রুত আসে, তার জন্য আমরা বসে নেই। আমরা তো সুপ্রিম কোর্ট নই যে আমরা আমি এখানে একটা প্রশ্ন করতে চাইবো। বিরোধীরা তো এই অভিযোগও করেন যে আপনারা চাকরি যাদের চলে গেছে আপনারা নাকি তাদেরও পক্ষে। বিরোধীরা বলেন যারা আপনারা সবার চাকরির পক্ষে, যাদের চাকরি একেবারে দুর্নীতি করে পেয়েছেন, বিভিন্নভাবে দুর্নীতি করে পেয়েছেন, তাদেরও আপনারা চাকরির পক্ষে, যারা যোগ্য তাদের তো চাকরির পক্ষে থাকতেই হবে। একইভাবে আপনারা কি ওবিসির ক্ষেত্রেও তাই? মানে যেমনটা আপনি বলছেন যে কেউ যেন বঞ্চিত না হয়, এই বঞ্চিতের তালিকায় আপনাদের কাছে অগ্রাধিকার কারা? বিরোধীরা বলছেন যে অগ্রাধিকার যোগ্যরা নয়, বরং এখানে আপিসমেন্ট পলিটিক্স। আমাদের বক্তব্য হচ্ছে যে স্বচ্ছতার সাথে যে প্যারামিটার সেট করা হয়, আমি আপনাকে আগেও বললাম যে ইন্দিরা সনি জাজমেন্টকে ফলো করে একটা হায়ার লেভেল অফ এক্সিকিউটিভ এবং কমিশন তারা একসাথে, কিন্তু সেটা তো চ্যালেঞ্জ হওয়ার পরে প্রসূন বাবু, কেন চ্যালেঞ্জ হওয়ার পরে, কিন্তু 2011 সালে ক্ষমতায় আসার পর আপনারা কেন করলেন না? 2011 সালে ক্ষমতায় আসার পরেও আপনি যদি দেখেন, আমরা যখন ইনক্লুসিভ পলিটিক্সে গেছি, আমাদের সার্ভে করে মনে হচ্ছে বাম জামানা তো আপনি জানেন 34 বছরে কিছু হয়নি, কিছু প্রমোটিং আর ভেঙে পড়া বাড়ি ছাড়া, আর কিছু আনন্দমার্গী পুড়িয়ে মরা ছাড়া আর তো কিছু হয়নি ওখানে। তো আমাদের যেটা মনে হয়েছিল যে 2011 পর্যন্ত 34 ইয়ার্সের এই যে একটা ভয়ঙ্কর লেগাসি বাম বহন করেছে, স্বভাবতই এর একটা ফ্রেশ রিভিউ দরকার। আর্থসামাজিক পরিস্থিতির ফ্রেশ রিভিউ করে সমস্ত কিছুকে মেনটেন করে ট্রান্সপারেন্সি বজায় রেখে যদি আমরা আরো বেশি মানুষকে অগ্রসর হওয়ার সুযোগ দিয়ে থাকি, আমরা কোনো অপরাধ করেছিলাম কি? নিশ্চয়ই করিনি। একই সাথে আমরা সেটা চলছিল, তার আগে চ্যালেঞ্জ হয়নি, আমরা কন্টিনিউ করেছি। যে মুহূর্তে চ্যালেঞ্জ হয়েছে, হাইকোর্ট কিছু বলেছেন, যিনি রায় দিয়েছেন তার সম্পর্কে আমি কিছু বলছি না, হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে, তার আরো কিছু রায় সম্পর্কে আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে তার রায় আছে। যাই হোক, পয়েন্টটা হচ্ছে আমরা কিচ্ছু না বলে, ঠিক আছে হাইকোর্ট বলেছে, আপনি মহামান্য আদালত, আমরা ফেললাম। ওনার রায় সুপ্রিম কোর্টেই একটা অবজারভেশনের মুখে পড়লো যে এটা একটা প্রাইমা ফেসি একটা বাজে, একটা এরোনিয়াস জাজমেন্ট। একজনের একটা লজ্জিত হওয়ার বিষয় রয়েছে, মানে একটা জাজমেন্টকে যদি হাইকোর্টে প্রাইমা ফেসি এরোনিয়াস এবং যেটা রাজ্য করেছে সেটা উইদিন দ্য 4 কর্নার্স অফ ল করেছে, জাজমেন্টকে মেনে করেছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা যেটা একদম ফলো করেছি যে মানুষ সে যে ধর্মেরই হোক, যে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে তাকেই আমরা ইনক্লুড করেছি। এখানে স্বচ্ছতার অভাব ছিল না, সদিচ্ছার অভাব ছিল না। বিজেপি পোলারাইজ করার চেষ্টা করছে, আর বাম যেটা মহাশূন্য মিলিয়ে যাওয়া, বাম যেটা করে ভেসে থাকার একটা অক্ষম চেষ্টা করছে। আমি দুটো বিষয় এক্ষেত্রে যেটা আলোচনায় বারবার করে উঠে আসছে, আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যে সমীক্ষার ভিত্তিতে 2012 সালে এই ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার,
যে তালিকা চ্যালেঞ্জের মুখে পড়ে সেই তালিকার বেস কিন্তু ছিল সেই সময় বাম আমলে তৈরি করা, সাচার কমিটি রিপোর্টের ভিত্তিতে তৈরি করা। এখন প্রসঙ্গ হচ্ছে যে তারপরে যখন সেটা হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়ে, হাইকোর্ট প্রশ্ন তোলে এবং বাতিল করে দেয়, তারপরে কিন্তু রাজ্য সরকার নতুন করে সমীক্ষা শুরু করেছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে রিপোর্ট জমা পড়েছে এবং কিছু সমীক্ষা বাকি আছে, সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, আমাদের মধ্যে আলোচনায় যোগ দিয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জ্যোতিকে স্বাগত জানাই আমাদের আলোচনায়। আলোচনা অনেক দূর এগিয়ে গেছে জ্যোতি, এখন মূল যে বিষয়টা প্রসূনবাবুরা বলার চেষ্টা করছেন যে ওবিসি নিয়ে যে ধর্মীয় সমীকরণের তাসের আপনারা অভিযোগ করছেন, যে ওবিসি এ ক্যাটাগরিতে এবং মাফ করবেন বি ক্যাটাগরিতে যে ৭৭টা সম্প্রদায়কে যোগ করা হয়েছিল পরবর্তীকালে, তার মধ্যে ৭৫টাই ছিল হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়। এখানেই মূল আপত্তি যে এখানে অ্যাপিসমেন্টস করা হয়েছে, আপনারা অভিযোগ তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এমন কোনো ঘটনা ঘটেনি, একদম সমীক্ষার ভিত্তিতে, তাদের ওপর ভিত্তি করে এই কাজটি তারা করেছিলেন। নতুন সমীক্ষাতেও তেমনটাই উঠে আসছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো কি না বললো তাতে তো কোনো যায় আসে না। তার কারণ হচ্ছে হাইকোর্ট বলে দিয়েছে, হাইকোর্ট ওটাকে স্ট্রাক ডাউন করে দিয়েছে। হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছে যে তুমি তোষণ করছো, মানে ইনডাইরেক্ট ওয়েতে যে তুমি তোষণ করছো, ফলে যে আপনাদের যে তালিকা অর্থাৎ ওবিসি এ পুরোপুরি আমি স্ট্রাক ডাউন করলাম। এবং সব থেকে বড় জিনিস, আমি আপনাকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে কলকাতা পুরসভা একটা বিজ্ঞপ্তি বার করেছিল নিয়োগের। সেই নিয়োগের বিজ্ঞপ্তি বার করার পরে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট বলে যে আপনারা আগের তালিকা মতেই হচ্ছে আপনার নিয়োগ করবেন, তখন মানে তার মানে আপনার নিয়োগ করার অপশন ছিল আপনার কাছে, ডেলিবারেটলি করেনি। তার কারণ কোর্ট আনকোর্ট হচ্ছে আপনার দুধেল গাইদেরকে সন্তুষ্ট করার জন্য না করে কি করলো, অবাক হয়ে যাবেন সৈকত দা আপনি, না করে পুরো বিজ্ঞপ্তিটাকে তুলে নিল, বিজ্ঞপ্তিটাকে উইথড্র করে নিল। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে ওই তথাকথিত সো কল্ড কোর্ট আনকোর্ট মুখ্যমন্ত্রীর যে দুধেল গায়ে তাদেরকে সন্তুষ্ট করতে হবে একাধিকভাবে। আপনি বলুন না ওবিসির ভিতরে, যেটা আমি অনেক শুনছিলাম আস্তে আস্তে প্রসূনদা বলছিলেন যে ইন্দিরা সাহানি কেসের জাজমেন্ট উনি তুলে ধরছিলেন, কিন্তু বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনি কলকাতা হাইকোর্টের কৌশিক চান্দার যে জাজমেন্ট সেটা পড়ে দেখুন। সেখানে বলছে বারবার করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে আপনি এই যে তালিকাগুলো ঢুকিয়েছিলেন, এই ইনক্লুড করেছিলেন কিসের ভিত্তিতে, রাজ্য সরকারের কাছে উত্তর নেই। তখন ক্লিয়ার কাট কলকাতা হাইকোর্ট বলেছে আপনারা ক্লিয়ার কাট অ্যাপিসমেন্ট করছেন, এখানে ক্লিয়ার কাট আপনারা তোষণ করছেন। এই তোষণ তো আজকের নয়, এই তোষণ করে করে আজকে বলুন 1 বছর ধরে নিয়োগ বন্ধ রাজ্যে, কোনো নিয়োগ নেই। জয়েন্ট ট্রান্সের প্রসূনবাবু বলছেন যে এর জন্য আপনারা দায়ী, আমরা তাই ঢুকিয়েছি আমরা নাকি? কলকাতা হাইকোর্ট তো নিজেই বলে দিয়েছে। আমি ওয়ান লাইনার প্রসূনবাবুর উত্তরটা নেব, ওয়ান লাইনার একদম সময় নেই। বিজেপি বলেছি পি ফর পোলারাইজেশন আর মহাশূন্যে মিলিয়ে যাওয়া বাম, দুজনের এই কাছাকাছি আসা যে একটা আগুন জ্বালানোর চেষ্টা করা, এটা সফল হবে না। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা চেষ্টা করছি দ্রুত নিষ্পত্তি, বেশ, এবং যাতে কেউ বাদ না পড়ে, প্রত্যেককে যাদের এখানে থাকার কথা, যোগ্যদের পক্ষে আপনারা। বেশ, ধন্যবাদ প্রসূনবাবু, অনেক ধন্যবাদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতি চট্টোপাধ্যায় দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।